রেডিও মিলনের আজকের নিবেদন জগদীশ গুপ্তর কাহিনী পয়োমুখম। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে জগদীশ গুপ্তর কাহিনী পয়োমুখম। কলাপ শেষ হয়ে গেছে, মুগ্ধবোধ আরম্ভ হয়েছে। কথা হচ্ছে ভূতনাথকে নিয়ে। ভূতনাথ আয়ুর্বেদ শাস্ত্র পাঠ করছে, কিন্তু কলাপই বলুন বা মুগ্ধবোধ, পাঠে তেমন ভক্তি কিংবা আগ্রহ তার নেই। মাঝে মাঝে সে ঠোঁট উল্টিয়ে মুখ বেঁকিয়ে ব্যাকরণের দিকে চেয়ে চুপচাপ বসে থাকে। ভূতনাথের বাবা কবিরাজ শ্রী কৃষ্ণকান্ত সেন শর্মা কবিভূষণ মহাশয় স্বয়ং পুত্রকে শিক্ষাদান করছেন, কিন্তু এই কাজের শুরু হতে একটু দেরি হয়ে গেছে। ভূতনাথের বয়স গত অগ্রহায়ণে 18 পেরিয়ে 19-এ পড়েছে। সন 1301 সালে তার জন্ম। ভূতনাথের মেধা কোনোদিনই তার নিজের অলঙ্কারের কি গুরুবর্গের অহংকারের বিষয় হয়ে ওঠেনি। তা না হোক, মেধা মানবজাতির পৈতৃক সম্পত্তি নয়। তাছাড়া ভগবান তো আর গৃহবিবাদে সালিশি করতে বসেননি যে মামলা বাঁচাতে ভাণ্ডারের সমস্ত মেধা সবাইকে নিক্তির তৌলে সমান করে মেপে দেবেন। কিন্তু মেধা না থাকার পিছুটানটা যার দ্বারা কাটিয়ে উঠে মানুষের গতিবেগ আর হৃদয়বেগ সামনের দিকে বাড়ে, সেই অধ্যবসায়ও ভূতনাথের নেই বললেই চলে। বলাই বাহুল্য, 16-17 বছর বয়স পর্যন্ত বিদ্যালয়ে টানানানা করে কোনো মতে কাটিয়ে সর্বাপেক্ষা সহজ বিদ্যা আয়ুর্বেদ আয়ত্ত করতে সে বদ্ধপরিকর হয়নি, রাজি হয়েছে মাত্র। কিন্তু শুভাস্য শীঘ্রম সেই দিনই কাঠের সিন্দুক খুলে কৃষ্ণকান্ত কলাপ আর মুগ্ধবোধ বের করে রোদে দিলেন। ভূতনাথ বই দুখানাকে চিনত, সেগুলোকে আজ উঠোনের রোদে পিঁড়ির ওপর পড়ে থাকতে দেখে সে আর যাই হোক খুশি হল না। বই দুটোর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভূতনাথ ফস করে যে কথাটি বলে ফেলল, তার মান কেউ রাখল না। কথাটা কানে যাওয়ার পর কৃষ্ণকান্ত বক্রদৃষ্টিতে একবার ভূতনাথের দিকে চেয়ে নিঃশব্দে অপেক্ষা করতে লাগলেন। তারপর ভূতনাথ সরে গেলেই গৃহিণী মাতঙ্গিনীকে গল্পটা শুনিয়ে দিলেন। তোমার ছেলের বুদ্ধি শেষ পর্যন্ত বলদ দিয়ে টানাতে হবে দেখছি, ঠিক যেন সেই গল্পের মতন। কি রকম? কোনো এক গৃহস্থ তার ছেলেকে পাঠিয়েছে দোকানে 1 পয়সার বাতাসা আনতে। দোকানি দিলে, ছোড়া গুনে বললে মোটে 5 খানা। দোকানি খেপে উঠে বললে, 5 খানা নয়তো কি 25 খানা দেবে? ঘিয়ের দর জানিস আজকাল? ছোড়া লজ্জা পেয়ে চলে এলো। বাড়িতে বললে, কিরে মোটে 5 খানা বাতাসা এনেছিস 1 পয়সায়? ছোড়া বলল, তাই দিলে মা, আমি বললুম। তার দোকানি তেড়ে উঠে বললে, ঘিয়ের দর জানিস আজকাল? শুনে গিন্নির হাত গালে উঠে গেল। অবাক হয়ে বললেন, কি বজ্জাত দোকানি গো, ঘিয়ের দর বেড়েছে তাতে বাতাসার কি? মাতঙ্গিনী অবাক হয়ে চেয়ে রইলেন স্বামীর দিকে। হাসি থামিয়ে কৃষ্ণকান্ত বললেন, তোমার ভূতর বুদ্ধি সেই ছোড়ার মতো, কার্য কারণ সম্বন্ধ জ্ঞান একেবারেই নেই। মাতঙ্গিনীর মুখ গম্ভীরই রইল। তিনি কিন্তু হাসতে পারলেন না। ছেলের অজ্ঞানতা নিয়ে স্বামীর এই বিদ্রূপে বিমর্ষ হয়ে পড়লেন তিনি। কি করেছে সে? বলছে পড়ব কোবরেজি, তাতে ব্যাকরণের কি দরকার? হ্যাঁ, আয়ুর্বেদ শাস্ত্র খাঁটি সংস্কৃত ভাষায় লেখা। ব্যাকরণের পর সাহিত্য, কাব্য, অলঙ্কার, ন্যায় প্রভৃতি, তারপর শাস্ত্র। ভূতনাথ মনে মনে বলল, কচু। কৃষ্ণকান্ত অন্তর্যামী নন, তাই ভূতনাথের কচু কথাটা টেরও পেলেন না। তিনি নিজের মতোই বলে চললেন, কাজেই সংস্কৃত হৃদয়ঙ্গম করতে হলে ব্যাকরণে ব্যুৎপত্তি হওয়া আগে দরকার। বাবার এসব দরকারি কথার কত ভাগের কত ভাগ তার কানে গেল সেটা ভূতনাথ নিজেই জানতে পারল না।
সে ঘাড় গুঁজে দাঁড়িয়েছিল। কৃষ্ণকান্তের কথা শেষ হতেই সেদিককার কর্তব্য শেষ হয়েছে মনে করে সে নিজের কাজে চলে গেল। তবে ভূতনাথ মাঝে মাঝে মায়ের কাছে নালিশ করে, মুখ বেজার করে বলে, এই গাছের পাতা, ও গাছের মূল, এটার ছাল, ওটার কুঁড়ি, এই নিয়ে তো কবরেজের কারবার। তা করতে মুগ্ধবোধ পড়ে কি হবে? আমি তো মোটে কিছু জানি না রে। যাই হোক, শাস্ত্রাধ্যয়নের উপক্রমণিকা অনাসক্ত গয়ঙ্গচ্ছভাবে চলতে লাগল এবং পবিত্র শাস্ত্র সৌধের প্রথম সোপানে দাঁড়িয়ে সে জীবনের এমন একটা দরকারি কাজ শেষ করে আনল যার ফল এবং প্রতিফল দুটোই নিরেট। দুস্তর কলাপের প্রস্তর চর্বণের চাইতে তা ঢের বেশি সংক্ষিপ্ত এবং সরস, উদ্দেশ্য উচ্চদরের। ভূতনাথ যখন বিয়ে করল তখন তার বয়স 17 বছর কয়েক মাস হয়েছে। স্ত্রী মণিমালিকা 9 বছরের। পণ সর্বসাকুল্যে 700 টাকা। কলাপের সঙ্গে পাত্রের নিষ্ঠাহীন আলাপচারিতাতে পরের ঘর থেকে অতগুলো টাকা আদায় হয় না। তাই বিয়ের আগে কৃষ্ণকান্ত কিঞ্চিৎ বিষয় বুদ্ধির আশ্রয় নিলেন। বিয়ের বাজারে প্রচার করে দিলেন, ভূতনাথ কলকাতার বিখ্যাত প্রবীণ কবিরাজ শ্রী গোলকৃষ্ণ দত্তগুপ্ত মহাশয়ের প্রিয়তম ছাত্র। ব্যাকরণ, সাহিত্য প্রভৃতি শেষ করে সে মূল শাস্ত্র অধ্যয়ন করছে। আরও বললেন, 2-3টি পাশ করা ছেলের মূল্য এখন মাসিক 20-22 টাকার বেশি নয়। আয়ুর্বেদের দিকে দেশের নারীর টান ফিরছে, সুতরাং পসার দাঁড়িয়ে যেতে দেরি হবে না। 2-3 বছরেই ভূতনাথের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই 700 টাকা পণ। কৃষ্ণকান্ত নিজে দাঁড়িয়ে থেকে ভূতনাথকে দিয়ে ওষুধ প্রস্তুত করান। তেল, ঘি, রসায়ন, অরিষ্ট, আসব, নানা প্রকারের রোগ বিকারের শাস্ত্রসম্মত ওষুধ। কৃষ্ণকান্ত কাছে পিঠে যখন রোগী দেখতে যান তখন ভূতনাথকেও সঙ্গে নিয়ে যান। পথে আস্তে আস্তে বুঝিয়ে দেন রোগের লক্ষণ, কোন রসাধিক্য কোন রোগের হেতু, কিভাবে তার বিস্তৃতি এবং নিবৃত্তি, পিত্ত, শ্লেষ্মা, বায়ু কোনটা কুপিত হয়ে এই রোগের রোগকে কিভাবে জটিল করে তুলেছে, এমন সব জ্ঞানমূলক কথা। ভূতনাথ গাছগাছড়া ফলমূল কিছু কিছু চিনেছে। তাদের গুণাবলী ও প্রয়োগ বৈচিত্র্যের সঙ্গেও কিছু কিছু পরিচয় ঘটেছে তার। এদিকে মণি ছোট্টটি, স্বামীর সঙ্গে তার ভাব হয়েছে। ভূতনাথ মণিকে রাগায়, কাঁদায়, আবার খিলখিল করে হাসায়ও। মাঝে মাঝে মণি যখন বাপের বাড়ির কথা ভেবে মুখ ভার করে থাকে তখন তাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সদুপদেশও দেয়। বলে, মন খারাপ করো না মনি, এই তো তোমার নিজের বাড়ি। দেখ, এ তো তোমাদের বাড়ি, আমাদের বাড়ি তো। তা বটে, কিন্তু তুমি যখন বড় হবে তখন বুঝবে সে বাড়ি তোমার দাদা বৌদির, এই বাড়ি তোমার। তারপর ছেলে পিলে হলে ভূতনাথের মুখেও হাসি খেলে যায়। ভূতনাথের ছোট ভাই দেবনাথ ঘরে ঢুকে বলে, তুমি বৌদি না ছাই, বললুম দুটো আম ছাড়াও, নুন লঙ্কা মেখে খাই, তখন কথাই কওয়া হলো না। এখন দাদার সঙ্গে দেখা হয়েছে আর কি সোহাগের হাসি হচ্ছে। এই বয়সেই তো দেখছি ঢের শিখে ফেলেছ। মনির কিন্তু মনেও আসে না যে এই বয়সে দেবনাথও ঢের শিখেছে। সে উঠে দাঁড়িয়ে বলে, বেশ বেশ, চলো দিচ্ছি গে। দিন কতক পর মনির জ্বর হলো। উজ্জ্বল মণি ম্লান হয়ে গেল। কৃষ্ণকান্ত নাড়ি দেখে বড়ি দিলেন। তাতে জ্বর ছাড়ল বটে, কিন্তু প্রাণ রক্ষা হল না। শেষ রাত থেকে হঠাৎ ভেদ বমি আরম্ভ হয়ে বেলা 2টোর সময় মনির নাড়ি ছেড়ে গেল। সিঁথি ভরা সিঁদুর নিয়ে লাল পেড়ে শাড়ি পরে আলতায় পা রাঙিয়ে খেলার পুতুল একরত্তি মণি কাঠের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। মাতঙ্গিনী চোখের জল মুছে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। এগো,
এক ফোঁটা ওষুধ তো দিলে না। দিলেও ফল হতো না, তাই দিইনি। যম যে ব্যাধি পাঠায় তাকে আমরা দেখেই চিনতে পারি। আয়ুর্বেদের এই চরম দিব্যদৃষ্টির বিষয় মাতঙ্গিনী কৃষ্ণকান্তের এতদিনের স্ত্রী হয়েও বিন্দু বিসর্গ জানতেন না। চোখে আঁচল চাপা দিয়ে তিনি চলে গেলেন। মনির স্মৃতি এত সহজে মোছার নয়। এখনো সে যেন মাটিতে আঁচল লুটিয়ে উঠানময় ঘুরে বেড়াচ্ছে। মা মা বলে আপন পেটের মেয়ের মতো সারাক্ষণ পায়ে পায়ে ঘুরত মেয়েটা। কাজকর্মে যখন ভুল করত মাতঙ্গিনী ঈষৎ ধমক দিতেন, তখন মনির মুখখানা বিষণ্ণ হয়ে উঠত। এই ম্লান, এই উজ্জ্বল, পরক্ষণেই সে মা বলে ঘেঁষে আসত। মাতঙ্গিনীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ভূতনাথও খুব কাঁদল। কলাপ কিছুদিন রোগীর প্রলাপের মতো অসহ্য হয়ে রইল তার কাছে। সংসার করা মানেই শোকতাপ আছে। আবার ভগবানের ইচ্ছায় মানুষ শোকতাপ ভুলতেও পারে। তাই যত দিন এগোলো মনির শোক কৃষ্ণকান্তের বাড়ি থেকে একেবারে মুছে গেল। ভূতনাথ পুনরায় কলাপে মন দিল। কৃষ্ণকান্ত ভূতনাথের আবার বিয়ে দিলেন। নিজ সিদ্ধান্তের সপক্ষে বললেন, স্বয়ং শিব দুবার বিয়ে করেছিলেন। কিন্তু অশৌচ মুক্তির পর 8 দিনের মধ্যে শিবের পাত্রী হয়ে গিয়েছিল কিনা তা কিন্তু কৃষ্ণকান্ত উল্লেখ করলেন না। এবারে পণ 500 টাকা। কিছু লোকসান হলো। মণি মরে গিয়ে পাত্র হিসেবে ভূতনাথের জীবনে খাদ মিশিয়ে দিয়ে গেছে। ভূতনাথের বৈবাহিক মূল্য কিছুটা লাঘব হয়েছে। তাই কৃষ্ণকান্তের এবার ঘাটতি গেল 200 টাকা। তবে বউটি এবার আরো ভালো। কি চমৎকার একটা লক্ষ্মীশ্রী অনুপমার মুখ জুড়ে যে বিরাজ করে তা বলার নয়। যেন ভোরের প্রথম সূর্যকিরণের সৌন্দর্য। সেই দিকে চেয়ে থেকে মাতঙ্গিনীর চোখের পলক পড়তে চায় না। অনুপমাও শাশুড়ির এই দৃষ্টির অর্থ বুঝতে পেরে মুখ টিপে হাসে। মাতঙ্গিনী ঘুরে ফিরে এসে পুত্রবধূর মুখের ওপর একবার করে চোখ বুলিয়ে যান। তবুও তার মন যেন ভরে না। কিন্তু অদৃষ্টে তার দুঃখ লেখা ছিল। তাই একদিন আহ্লাদে গদগদ হয়ে মাতঙ্গিনী মনের কথাটাই ছেলের বউকে বলতে গেলেন। কিন্তু কথাটা ঠিক স্পষ্টভাবে না বলায় ফল দাঁড়ালো উল্টো। বৌমার ঘরে গিয়ে মাতঙ্গিনী হাসতে হাসতে বললেন, ও বৌমা, তোমার আর মোটে বাপের বাড়ি যাওয়া হবে না বাপু। তোমার ওই মুখখানিকে আমি আর মোটে চোখের আড়াল করছি না। কিন্তু বৌমা তো আর অন্তর্যামিনী নয়। শাশুড়ির মনোবাসনা শুনে অনুপমা তার অনুপম চোখ জোড়া তুলে সোজা মাতঙ্গিনীর দিকে চাইল, এবং তাতেই মাতঙ্গিনীর আশা আকাঙ্ক্ষা আহ্লাদ ঘূর্ণি বায়ুর মতো আবর্তিত হতে হতে কোথায় যে মিলিয়ে গেল তার হদিশই পাওয়া গেল না। প্রাণপ্রিয় পুত্রবধূর সেই অগ্নিদৃষ্টির সামনে দাঁড়িয়ে মাতঙ্গিনী রীতিমতো থরথর করে কাঁপতে লাগলেন। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু মনে করো না মা, তোমার মুখখানি। কথাগুলো উচ্চারণ করতে গিয়ে মাতঙ্গিনীর কণ্ঠস্বর কান্নায় অবরুদ্ধ হয়ে গেল। বুক ভরা সোহাগের আরো কত কথা বলবার ছিল তার। পাশানি তা বলতে দিল না। মাতঙ্গিনীর মনে হলো আজকের ঘটনাটা তিনি জীবনেও ভুলবেন না। কিন্তু তা হলো না। তিনি ভুললেন। দিন তিনেকের মধ্যেই তার মাতৃ হৃদয় সন্তানের অপরাধ মার্জনা করে দিয়ে তাকে আবারও আদর করে কাছে টেনে নিল।
ভূতনাথ কলাপ শেষ করে এখন মুগ্ধ বোধ আরম্ভ করেছে। পিত্ত, বায়ু, কফ কোনটার প্রাবল্য কোন নাড়িতে প্রকট হয় বাপের উপদেশে তাও সে অল্প অল্প বুঝতে শিখেছে। কিন্তু অনুপমা নাক সিঁটকোয় বলে, কোবরেজি পড়ে কি হবে শুনি? কোবরেজি তো আজকাল বেশ সম্মানের কাজ হয়েছে, এতে পয়সা। তা জানি, বলি কলকাতায় গিয়ে বসতে পারবে? দেশেও তো বেশ পয়সা আছে। তারপর আমাদের সেই বনমালী কোবরেজের মতো কোবরেজ হবে তো? তার তো নেংটি ঘোচে না, আমরা তাকে বলি বকরেজ মশাই। অনুপমার তাচ্ছিল্যের হাসিতে ভূতনাথ মর্মাহত হয়। কবিরাজিকে সে নিজেও বড় একটা শ্রদ্ধার চোখে দেখে না। জঙ্গল কাটা আর শুকনো কাঁচা জঞ্জাল জড়ো করা কবিরাজি যে হাল ফ্যাশনে খুব বড় একটা গর্বের জিনিস, এটা সেও মনে করে না। কিন্তু কবিরাজি সে হবে, অন্তত অদৃষ্টের লিখন তাই। তবু নিজের স্ত্রীর মুখে সেই কবিরাজির প্রতি অবজ্ঞার কথা শুনে সে সত্যিই কষ্ট পায়। কিন্তু অনুপমা মনই নয়। অনুপমাকে ধমক দিলে ধমকের প্রতিধ্বনি দ্বিগুণ হয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসে। অগত্যা আর কিছু না বলে ভূতনাথ বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে পা বাড়ায়। ঠিক তখনই অনুপমা জিজ্ঞাসা করে, তোমার নাম রেখেছিল কে? বাবা। এই নামের মানে তো মহাদেব, তাই না? অনুপমা আবারও খিলখিল করে হেসে ওঠে। সামনে হাসির মুক্ত ধারা, উঠতি নিটোল যৌবন, অপরূপ সৌন্দর্য। তবুও ভূতনাথ ঘেমে ওঠে, ভেতরটা অস্থির অস্থির করে। তার কারণ অবশ্য সে ঠিক ধরতে পারে না, কিন্তু ওর মনের দুয়ারে কেমন যেন একটা দুঃসংবাদ ঘোরাফেরা করে। বুকের ভেতরে কেমন যেন একটা কাঁটা ফোটার মতো ব্যথা অনুভূত হয়। ভূতনাথ উঠে পড়ে, বলে, আসি এখন। কেন? দন্তচূর্ণ পাকে চড়িয়ে এসেছো বুঝি? বেশ বেশ, এসো তবে। মাতঙ্গিনী ছেলের কাতর মুখ দেখেন, সবই বুঝতে পারেন। উপায়ান্তর না থাকায় কেবল দীর্ঘশ্বাস ফেলেন। এর দিন কতক পরের কথা। কৃষ্ণকান্ত একদিন প্রকাণ্ড এক টাকার তোড়া সিন্ধুকে তুলে মাতঙ্গিনীকে ডেকে বললেন, বৌমাকে বিশেষ যত্ন আত্মি করো, ওর লক্ষ্মীর অংশ কিন্তু প্রবল। মাতঙ্গিনী অবশ্য টাকার তোড়াটা দেখেননি, তাই হঠাৎ এই ধরনের কথার মানে বুঝতে না পেরে স্বামীর মুখের দিকে চেয়ে রইলেন। কৃষ্ণকান্ত বললেন, এবার পাটে 2000 টাকা মুনাফা হয়েছে, সবই আমাদের লক্ষ্মীমন্ত বৌমার সৌভাগ্যের গুণে। দেবনাথ সেখানে উপস্থিত ছিল। মাতঙ্গিনী কিছু বলার আগেই সে বলে উঠল, মনি বই ভালো ছিল। একটা কি এনেছো দাদাকে বিয়ে দিয়ে? সবসময় ভুরু তুলেই আছে, দেমাগ তো তার একেবারে। কৃষ্ণকান্তের হাতের এক চড় খেয়ে দেবনাথের কথা মাঝপথেই থেমে গেল। পুত্রবধূর মধ্যে লক্ষ্মীর অংশ প্রবল হলেও কৃষ্ণকান্তের টাকার মুনাফা পরের বছরই ওই পাটের টানে বেরিয়ে গেল। অনুপমার জ্বর হয়েছে, জ্বর অল্পই, কিন্তু অনুপমা লাথি ছুঁড়ে কিল দেখিয়ে কেঁদে কেটে বায়না করে বাটি উল্টিয়ে ওষুধপত্র ফেলে এমন কাণ্ড বাঁধিয়ে দিল যেন লজ্জা শরম আর সহিষ্ণুতা বলে সংসারে কোনো জিনিসই নেই। তার কাছে ধমক খেল না এমন কেউ আর বাকি রইল না। মাতঙ্গিনী পথ্য দিতে এসে অকথ্য অপমানিত হলেন। ভূতনাথ চড় খেতে খেতে বেঁচে গেল, আর দেবনাথের দিকে তো সে পাই তুলে দিল। যাই হোক, বহু তাণ্ডবের পর অবশেষে জ্বর ছেড়েছে। অনুপমা ওষুধ আর পথ্য নিয়েছে, কিন্তু সেই দিনই ভোর রাত্রে ভেদ বমি আরম্ভ হলো তার। বিকেল নাগাদ সে হাল ছাড়ল। অনুপমা মণিমালিকার পথ অনুসরণ করে
ইহলোক ত্যাগ করল। মণি মরেছিল বৈশাখের কাঁচা আম খেয়ে, অনুপমা মরল অজীর্ণ রোগের ওপর জেদ বসে অতিরিক্ত গুরুপাক খেয়ে। মাতঙ্গিনী কাঁদলেন, ভূতনাথও কাঁদল, দেবনাথও কাঁদল। কৃষ্ণকান্ত প্রতিবেশীদের সান্ত্বনার সামনে দাঁড়িয়ে শোক চিহ্ন গোপন করতে করতে বললেন, বড় জেদি একগুয়ে মেয়ে ছিল, অযথা অভিমান পুষে রেখে আমাদের ছেড়ে মেয়েটা। কিন্তু ভূতনাথ এবারে একেবারে নতুন রকমের আঘাত পেল। মণির মৃত্যুতেও যা সে পায়নি। মণি তার যৌবনের সহচরী হয়ে ওঠেনি, সে ছিল খেলার সামগ্রী, স্নেহের জিনিস, দুষ্টুমিষ্টি খুনসুটির সাথী। কিন্তু অনুপমার নিরুপম যৌবনের আলোতে যে আকর্ষণ ছিল, তারই প্রভাব ভূতনাথের বুকের ভেতর শিরায় উপশিরায় দুর্নিবার জাগরণ এনে দিয়েছিল। অনুপমার অকারণ কটূক্তি, তাচ্ছিল্যের হাসি আপাতভাবে তাকে আঘাত করলেও পরমুহূর্তেই ভূতনাথ সেসব ভুলে গিয়ে হাঁ করে চেয়ে থাকত স্ত্রীর কাঁচা সোনার মতো দেহ লাবণ্যের দিকে। যত দিন যেতে লাগল, ভূতনাথের ভূত ভবিষ্যৎ আর বর্তমানের দিগন্ত পর্যন্ত একেবারে রুক্ষ শুষ্ক কর্কশ হয়ে উঠল। ভূতনাথ কলাপ, মুগ্ধবোধ এবং পরবর্তী অন্যান্য বই দ্রুত শেষ করে ফেলেছে। এখন সে পুরোপুরি একজন কবিরাজ, কিন্তু বিয়েতে তার আর ইচ্ছে নেই। এদিকে কৃষ্ণকান্ত ছেলের আচরণে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছেন। এইভাবে আর কিছুদিন চললে সংসারের ওপর তার আর কিছুমাত্র রুচি যে থাকবে না, এ ভয়ও তিনি দেখিয়েছেন। প্রতিদিনই তিনি ছেলেকে ভর্ৎসনা করে চলেছেন। বলছেন, কি এমন হয়েছে যে এরকম ভাবে গুম হয়ে যেতে হবে? কি হয়েছে? স্ত্রীগত হয়েছে তো। স্ত্রী বিয়োগ হয়েছে বলে কি আর বিয়ে করা যাবে না? শাস্ত্রে বলে চলাচলম ইদং সর্বম, মরবে তো সবাই, দুদিন আগে আর দুদিন পরে। তার জন্য কি সংসার ধর্ম ত্যাগ করতে হবে? মূর্খ আর বলে কাকে? স্ত্রী মারা গেলে তার ধ্যানেই যাবজ্জীবন কাটিয়ে দিতে হবে, এ কোন শাস্ত্রের কথা? এসব শৌখিন সন্ন্যাসের ভান যত সব আধুনিকতার ফল। অসহ্য। মানুষ মরে বলেই তো পৃথিবীতে নতুন মানুষের স্থান হয়, নয়তো এতদিন মানুষকে দলে দলে গিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে হতো। তবুও ভূতনাথ একেবারে নিষ্পৃহ। ধিক্কারে, ভর্ৎসনায়, অভিযোগে, অনুযোগে, দোহাইয়ে, অনুরোধে কৃষ্ণকান্ত ভূতনাথকে যতই নাস্তানাবুদ করুন, প্রত্যুত্তরে ভূতনাথ শুধু বলে, বাবা আমায় মার্জনা করুন, সংসার ধর্ম পালনে আর আমার রুচি নেই। আপনি বরং দেবনাথের বিয়ে দিন, সেই আপনাদের স্বাদ পূর্ণ করবে। ভূতনাথকে ছেড়ে দেবনাথকে ধরতে কৃষ্ণকান্তের আপাতত তেমন আগ্রহ ছিল না। দেবনাথের বিয়ের পর ভূতনাথের বিয়ের ব্যবস্থা করাটা খুব একটা সহজ হবে না। পাত্রের আগের দুটি স্ত্রী মারা গেছে, ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তারপর বড়টির জন্য এখন বিয়ের উদ্যোগ, এতে লোকের সন্দেহ হবে। পাত্রের বয়সও অনেক বেশি। এই ভেবে কেউ যেমন মেয়ে দিতে চাইবে না, তেমন পণের টাকাও ঘরে উঠবে হয়তো খুবই সামান্য পরিমাণে। লোকের কথা কুকথা তো রয়েছেই। তাছাড়া বড় ভাই বিপত্নিক অবস্থায় থাকতে ছোট ভাইয়ের বিয়ে তো শাস্ত্রবিরুদ্ধ। আর সংসারের কল্যাণ অকল্যাণ বলেও যে একটা ব্যাপার আছে, এ তো নির্বোধেও জানে। আমার কথা না হয় নাই ভাবলে নিজের মায়ের কথাটা তো মনে রাখবে। ভূতনাথ দীর্ঘশ্বাস ফেলে। সত্যি তার মায়ের স্বাস্থ্য যেভাবে দিন দিন ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, সংসার সামলানোর জন্য তার একজন সহকারী না থাকলে তাকে বাঁচানো সত্যিই মুশকিল হবে। স্বামীর কথা মাতঙ্গিনী সবই শোনেন, কিন্তু মুখে কিছু বলেন না। যম তাকে দুবার দাগা দিয়েছে।
ভগবান যেভাবে তার ছেলের জীবনে বারংবার অশনি ঘনিয়ে আনছেন, সে ভাবনায় তার দেহ দিন দিন ভেঙে পড়ছে। নিজের কষ্ট ভুলে তিনি কেবল ছেলের কথাই ভাবেন আজকাল। এদিকে পিতৃদেবের অবিশ্রান্ত তাড়নায় মরিয়া হয়ে ভূতনাথ একদিন বলেই দিল, যা ইচ্ছে করুন। উল্লাস উচ্ছ্বাসের হাসিতে কৃষ্ণকান্তের মুখ ঝলমলিয়ে উঠল। পণ ও পাত্রী ঠিকই ছিল। 2-10 দিন আগে পিছে কৃষ্ণকান্ত দুটোকেই ঘরে তুললেন। এবারে পণ এলো 800 টাকা। ভূতনাথের বৈবাহিক জীবনে আরো খানিকটা খাদ মিশলেও পাত্রীর রং ময়লা বলে খাদের কথা ও পক্ষকে কৃষ্ণকান্ত বিন্দুমাত্র তুলতে দেননি। বিনাপানির গায়ের রং কালো, তবুও তার নিটোল মুখের মধ্যে টানা টানা চোখ দুখানা আর ঘন ভ্রুজোড়া সবার দৃষ্টি টানে। মাতঙ্গিনীর চোখ জলে ভরে উঠল। অম্লান বদনে তিনি বিনাপানিকে ঘরে বরণ করে তুললেন। কৃষ্ণকান্ত জিজ্ঞেস করলেন, কি বউ কেমন হয়েছে গো? লক্ষ্মীটি। কৃষ্ণকান্তের মনে পড়ল বিগত দুটির সম্পর্কেও মাতঙ্গিনী এই বিশেষণই প্রয়োগ করেছিলেন। দেবনাথ বলল, এই বৌদি আসল বৌদি। আগের দুটো ভালো ছিল না। প্রথমটা ছিল বয়সে ছোট, তারপরেরটা বদমেজাজি। এইতে বেশ, কথায় বার্তায় আলাপে আদরে খুব ভালো। ভূতনাথ মণিকে হাত ধরে কাছে টেনে নিত, তার ঘুমটা নিয়ে কাড়াকাড়ি করত। কত খেলা, কত আমোদ, কত কৌতুক। আর অনুপমাকে সে দেখত লুকিয়ে লুকিয়ে, নানা রকমের অভাবনীয় উপায়ে তৃপ্ত করার লালসায় সে ছটফট করে বেড়াত। কিন্তু বিনাপানির কাছে সে আসে শান্ত হৃদয়ে। উত্তাল ঝড়ের পর প্রকৃতি যেমন শান্ত ঠান্ডা হয়ে যায়, ঠিক তেমনি অনুভূতি যেন। বিনাপানি জানে স্বামী আগে 2বার বিয়ে করেছিল। স্ত্রী দুটি সুন্দরী ছিল, সে কালো। মাতঙ্গিনী দুরু দুরু বুকে ভাবেন ছেলে অসুখী না হয়। তার মনের দুশ্চিন্তা মনেই ঘুরপাক খেতে খেতে একসময় হঠাৎই দুঃসহ প্রশ্ন হয়ে ছিটকে বেরিয়ে আসে। বলেন, সব জানো তো বৌমা, আগেকার কথা? জানি মা। এই বলে বিনাপানি মনে মনে ভাবে, আমি যে কালো, তাই হয়তো উনি আমাকে। মাতঙ্গিনী তার মনের কথা কি করে টের পান বিনাপানি তা জানে না। সস্নেহে তার কপালে চুমু দিয়ে বলেন, মা আমার কালো তো কি, তাতে কেমন মানিয়েছে। এটা সান্ত্বনার কথা। শাশুড়ির এই স্নেহময় ছলনায় বিনাপানি একটু হাসে। মনি শাশুড়ির সঙ্গে সঙ্গে ছায়ার মতো ঘুরত, কিছুটা ভয়ে, কিছুটা কৌতুকে। মনের কথা টথা সে বুঝত না। কাজ পণ্ড করাই তার দস্তুর ছিল। মাতঙ্গিনী বউকে ঝোঁকে পরক্ষণেই তাকে কোলের ভেতর টেনে নিতেন। মনিকে তিনি নিজের সন্তানের মতো ভালোবেসেছিলেন। অন্যদিকে অনুপমা প্রকাশ্যে একেবারে হাতে কলমে পায়ে না ঠেললেও আমল প্রায় দিতই না। দরদ বোঝা বা বুঝিয়ে দেখা তার বড় একটা ছিল না। তবু মাতঙ্গিনী তাকে ভালোবেসেছিলেন, কারণ সে ছেলের প্রিয়তমা ছিল। অলক্ষ্যে থেকেই তিনি বুঝতে পারতেন অনুপমাকে পেয়ে ভূতনাথের জীবন সার্থক হয়েছে। কিন্তু বিনাপানি একেবারে অন্যরকম, অতিশয় শান্ত, অথচ এমন তীক্ষ্ণধী যে মাতঙ্গিনীর বিস্ময়ের অন্ত থাকে না। কি করে অতটুকু মেয়ে তার মনের একেবারে গভীর অবধি যেন স্পষ্ট দেখতে পায়। মাতঙ্গিনী পরের হাতে সেবা কখনো পাননি। সেবা যে কি অনুভূতি তা তিনি বিনাপানির জন্যই প্রথম বুঝলেন। অলক্ষ্যে থেকে মাতঙ্গিনীর সর্বান্তকরণ অশেষ সুখের সঙ্গে অনুভব করে সংসারে ছেলের মন বসছে।
এদিকে দিনে দিনে ভূতনাথের পসারও বাড়ছে, কিন্তু সব জিনিসেরই মূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় সংসারের নাই নাই রবটা যেন থেমেও থামে না। মাঝে মাঝে কৃষ্ণকান্তের নামে মানি অর্ডারে টাকা আসে। কে পাঠায়, কেন পাঠায়, কে জানে। কৃষ্ণকান্ত সাবধানে লুকিয়ে টাকাগুলো নিয়ে আলমারিতে তুলে রাখেন। কিন্তু হঠাৎ একদিন কিছুই আর গোপন রইল না। দূরের এক রোগীর লোক এসে কৃষ্ণকান্তকে নিয়ে গেল। তার বদলে ছেলে মানুষ কবিরাজ ভূতনাথকে সে কিছুতেই মঞ্জুর করল না। রোগ নাকি বড় কঠিন। কৃষ্ণকান্ত তাই অতীব অনিচ্ছার সাথে পালকিতে উঠে রওনা দিলেন। আর ঠিক তখনই মানি অর্ডারটিও এসে পড়ল। বিনাপানির বাবা পাঠিয়েছে 10 টাকা। ভূতনাথের বুদ্ধি কলাপ পাঠের বেলায় স্থূল হলেও বাইরের জগতের অবস্থা বোঝার মতো ধারালো হয়েছে ততদিনে। 10টা টাকা রেখে হুঁকোয় দুটো টান দিতেই সমগ্র ব্যাপারটা তার কাছে সুস্পষ্ট হয়ে উঠল। এই জরিমানা না দিলে পাছে মেয়েকে শ্বশুর ভিটে থেকে বিতাড়িত হতে হয়, সেই আশঙ্কায় ভূতনাথের শ্বশুর অমোঘ আদেশ পালনের মাধ্যমে এই টাকা পাঠানোর কাজটা নিরন্তর করে চলেছেন। আরও একটা ভয়ঙ্কর সন্দেহ ধীরে ধীরে ভূতনাথের মনে উঁকি দিতে লাগল। কি কারণে যে তার মনের মধ্যে এই অসহ্য সন্দেহের উদ্ভব হল তা তার নিজের কাছেই একটা দুরূহ হেঁয়ালির মতো। অথচ সন্দেহটা যে আদৌ অমূলক নয় এও তার স্থির বিশ্বাস। কৃষ্ণকান্তের পালকি অনেক বেলায় উঠোনে এসে থামল। তিনি বিশ্রামের জন্য ঘরে না গিয়ে হাঁসফাঁস করতে করতে বাইরের ঘরে ঢুকে এমনভাবে থমকে গেলেন যেন চুরি করতে এসে অন্ধকারে পাহারাওয়ালারই ঘাড়ে পড়েছেন। ভূতনাথের কোলের কাছেই 10টি টাকা সাজানো রয়েছে। তার শ্বশুরের নামে স্ট্যাম্প কাগজখানাও রয়েছে ওর সঙ্গে। ভূতনাথ জিজ্ঞেস করল, আমার শ্বশুরমশাই আপনাকে টাকা পাঠিয়েছেন? ওই কেন? ওই তোমাকেই বোধহয় সাহায্য করেছেন। অমায়িক সজ্জন তিনি। একখানা চিঠিতে একবার লিখেছিলাম তোমার কথা। ওই তোমার বড় টানাটানি চলছে এই সব আর কি। তাই হয়তো তিনি মেয়ে জামাইকে কই দাও দাও দেখি টাকাগুলো আলমারিতে তুলে রাখি। বলতে বলতে কৃষ্ণকান্ত বেআইয়ের পাঠানো টাকাটা তুলে ছেলের সামনে থেকে পালিয়ে যেন বাঁচলেন। কিন্তু মানুষের দুষ্কৃতি অত সহজে নিষ্কৃতি পায় না। ভূতনাথের পিতৃভক্তি যেন কাঁটার মতো বিঁধতে লাগলো তাকে। তার বলা মিথ্যে কথাগুলো এত সহজে ভূতনাথ মানতে পারল না। তার মাথার ভেতর কেবলই পাক খেতে লাগলো সেই নৃশংস সম্ভাবনার কথা। ভূতনাথের শ্বশুর আর টাকা পাঠান না। ভূতনাথ অভয় দিয়ে নিষেধ করে তার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। সুতরাং জামাতাকে নিজের তরফে পেয়ে বলরামবাবু কৃষ্ণকান্তকে স্পষ্ট ভাষায় ধাপ্পাবাজ, অর্থপিপাসু প্রভৃতি কুকথা না বললেও চিঠিতে যা যা লিখেছেন তা সেই সব কুকথারই নামান্তর। কৃষ্ণকান্ত ছেলের সঙ্গে এক প্রকার বাক্যালাপ বন্ধ করে দিয়েছেন। ক্রুদ্ধস্বরে মাঝে মাঝে আস্ফালন করতে করতে তিনি ভাব বাচ্চে তিরস্কার ছুঁড়ে দেন ছেলের উদ্দেশ্যে। জন্মদাতা বাপের চেয়ে স্ত্রীর বাবা সম্পর্কে যার কাছে বড় হলো তার স্বার্থ দেখাই যেখানে বেশি গুরুত্ব পেল, অমন ছেলের সাথে সম্পর্ক থাকার চেয়ে না থাকাই। একদিন তো অসহ্য হয়ে তিনি একখানা সংস্কৃত শ্লোকও আওড়ে দিলেন। মূর্খ পুত্রের জন্মদাতার যত কষ্ট সব সেই শ্লোকের অক্ষরে অক্ষরে বর্ণিত হয়েছে। বিনা পানির জ্বর, জ্বর অল্প, কিন্তু তাতেই মাতঙ্গিনীর বুকের ভেতর পৃথিবীর দুশ্চিন্তা দাবানলের মতো জ্বলে উঠেছে।
ছটফট করতে করতে কেবলই মধুসূদনকে ডেকে ডেকে উদ্বেগে উৎকণ্ঠায় তার জিহ্বা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর দুটো এমনি করেই যে মায়া কাটিয়েছিল। তবে এবার মধুসূদন মাতঙ্গিনীর ডাকে সাড়া দিয়ে বীণাপাণির প্রাণ রক্ষায় দূত পাঠিয়ে দিলেন। সন্ধ্যার পর বীণাপাণি তার ঘরে একলা শুয়ে আছে। মাতঙ্গিনী এতক্ষণ তাকে কোলের কাছে নিয়ে বসেছিলেন। তার পথ্য দিয়ে এই মাত্র উঠে গেছেন। ঠিক এই সময় কৃষ্ণকান্ত তার ঘরে এলেন। বৌমা, কেমন আছো? শ্বশুরকে দেখে বীণাপাণি তাড়াতাড়ি উঠে বসল। হ্যাঁ, ভালোই আছি বাবা। কিছু খেয়েছো? খেয়েছি। কখন? এখনই খেলাম। তবে কিছুক্ষণ বাদে এই ওষুধটা খেয়ে ফেলো, কেমন? বলতে বলতে কাপড়ের খুঁটের আড়াল থেকে একখানা পুরিয়া বের করলেন তিনি। জ্বর যদি আবার আসে তবে বড় কষ্ট পাবে। তুমি ছেলে মানুষ, অত ধকল কি সইতে পারো মা? তাই আগে থেকেই সাবধান হওয়া ভালো। বেশ। এই খাটের পায়ের কাছেই রইল এখানে। হ্যাঁ, নিজেই উঠে খেয়ে ফেলো, কেমন? আচ্ছা বাবা। এই সময় ভূতনাথ কোথায় ছিল কে জানে, কিন্তু কৃষ্ণকান্ত বেরিয়ে যেতেই সে শশব ব্যস্ত হয়ে ঘরে ঢুকল। বাবা এসেছিলেন দেখলাম। তিনি কি ওষুধ দিয়ে গেলেন? হ্যাঁ। কেন? খাওনি তো? না, খাইনি তো। বেশ করেছ। কোথায় সে ওষুধ? ওই তো খাটের ওই পায়ার কাছে রাখা রয়েছে, দেখো। ভূতনাথ ওষুধখানা হাতে করে নিয়ে বেরিয়ে গেল। কৃষ্ণকান্ত কবিরাজ তাকিয়ায় ভর দিয়ে আধশোয়া অবস্থায় পরম তৃপ্তির সাথে চোখ বুজে গড়গড়া টানছিলেন। কিন্তু এই সুখ তার অদৃষ্টে টিকল না। মানুষের পায়ের শব্দে চোখ খুলে তিনি সামনে যেন ভূত দেখলেন। কিসের যেন অপরিসীম ভয়ে তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমি কিছু করিনি, কিচ্ছু করিনি। কৃষ্ণকান্তের মুখ দিয়ে কেবল একটা আধা উচ্চারিত কথা অস্ফুট আর্তনাদ সহ বের হয়েই কণ্ঠে নিঃশব্দ হয়ে গেল। ভূতনাথ সেদিকে দৃকপাতও করল না, একটু হেসে বলল, এই বউটার পরমায়ু আছে, তাই কলেরায় মরল না বাবা। পারেন তো এই ওষুধখানা এবারে নিজেই খেয়ে ফেলুন। এই বলে ভূতনাথ ওষুধটা আড়ষ্ট কৃষ্ণকান্তের সামনে নামিয়ে রেখে চলে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন জগদীশ গুপ্তর কাহিনী পয়োমুখম, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।